নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আমরা আজই শুরু করতে চলেছি আরেকটি নতুন ক্লাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018। আমরা যে সিরিজটা শুরু করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর, যেখানে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করছি। লাস্ট যেখানে আলোচনা করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2019 নিয়ে, তো আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 নিয়ে। তো চাইবো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, কারণ সেখানে যারা স্পেসিফিক কনস্টেবল বা পুলিশের জন্য প্রিপেয়ার হচ্ছ, কোশ্চেনের প্যাটার্নটা তোমরা বুঝতে পারবে। এবং প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এই জন্যেই যাতে তোমরা কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ধরনটা বুঝতে পারো, কারণ এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব বড় একটা ফ্যাক্টর করবে এই তোমাদের এক্সামটা কোয়ালিফাই করার জন্য, কারণ এখানে 50 নম্বর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে। এবং এই সাথে বলে রাখি, আমরা আগামী ক্লাসগুলোতে চেষ্টা করছি ম্যাথের ওপরও সলভ পেপার নিয়ে আসা, মানে এরপরে হয়তো আমরা 2018 কনস্টেবলের ম্যাথের সলভ পেপারটা নিয়ে আসবো, তারপরে 2019 এবং এসআই এর সলভ পেপার নিয়ে আসা হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। যদি আরও আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো। যদি ভালো লাগে ভিডিওটা অবভিয়াসলি লাইক করবে, এবং বারবার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, কারণ কেউ মাঝপথে ছেড়ে যাবে না। তো চলো আজকে আমরা শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে। ভারতে নেপোলিয়ান কাকে বলা হতো? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। এবার এখানে নেপোলিয়ান বলার সেন্স একটাই, যে কঙ্কারার মাইন্ডসেট, মানে তিনি সব থেকে বেশি এক্সপ্যান্ড করেছিলেন নিজের রাজ্যকে বিভিন্ন নীতির মাধ্যমে, কোথাও যুদ্ধের মাধ্যমে, কোথাও বিবাহ বন্ধনের মাধ্যমে। তো সেই ব্যক্তি হচ্ছেন সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হচ্ছেন ভারতের নেপোলিয়ান। এবং যদি বলে ভারতের রক্ষাকারী, সেক্ষেত্রে এটা হবে স্কন্দগুপ্ত, যেহেতু উনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। তারপর আমরা আসছি, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5, 10, 4, 6। অনেক সময় এটা আবার দেশের নামগুলো দিয়ে দেয়, কোন দেশটা এই এর মধ্যে নিরাপত্তা পরিষদের মধ্যে পড়ে না, এরকম দিয়ে দেয়। তো এখানে অ্যান্সার হচ্ছে 5। এই 5টি দেশ কে কে? এই 5টি দেশ হলো আমাদের ইউকে, ইউএসএ, ফ্রান্স, চায়না অ্যান্ড জার্মানি। এবার এদের মধ্যে বলতে গেলে শুধুমাত্র চায়নার সাথেই আমাদের রিলেশন একটু বেশি খারাপ। চায়না সবসময় চায় ইন্ডিয়ার এগেনস্টে ভেটো কিছু পাস করাতে, কিছু না কিছু পাস করাতে। জার্মানির সাথে সম্পর্ক বেশ মোটামুটি ভালোই। বাকি ইউকে, ইউএস অ্যান্ড ফ্রান্স, বলতে গেলে ফ্রান্সের সাথে তো এখন খুবই ভালো রিলেশনশিপ ইন্ডিয়ার। তো এই 5টা হচ্ছে আমাদের পার্মানেন্ট মেম্বার। এবং আনফর্চুনেটলি এই পদটা চায়না যে পদটা পেয়েছে, এইটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল ইন্ডিয়ার। তো সেই সময় জওহরলাল নেহেরুর কিছু থিঙ্কিং ছিল বা কিছু ভাবনার ভুল ছিল, যার জন্য উনি এই পদটা নিজে না নিয়ে চায়না, মানে ইন্ডিয়াকে না নিয়ে উনি চায়নাকে দিয়ে দিয়েছিলেন। তো সেই জন্যে আজকে যদি সেই সিচুয়েশন না হতো, হয়তো আমরা দেখতাম এই চায়নার বদলে এখানে ইন্ডিয়া আছে, অ্যান্ড তাতে আমাদের অনেকটাই অ্যাডভান্টেজ থাকতো অনেক ক্ষেত্রেই। তো এটা হচ্ছে 5টা দেশ, ইউকে, ইউএসএ, ফ্রান্স, চায়না। সো টোটাল দেশ সংখ্যা হচ্ছে 5টা। অ্যান্ড জার্মানিটা বলতে ভুলে গেছি, ইউকে, ইউএসএ, ফ্রান্স, চায়না, জার্মানি। 3, কম্পিউটারের প্রথম ভাষা ছিল পাস্কেল, ফক্সপ্রো, ফোরটান, কোবল। অ্যান্সার ফোরটান। এবার এখানে ফোরটান হচ্ছে এই জন্যে, ফোরটান 1940s দিকে ছিল এবং কোবল এসেছিলো 1950s দিকে। এবার যদি তোমরা জেনারেশনগুলো তোমরা দেখো, জেনারেশনগুলোর মধ্যে মোটামুটি এরকমই একটা গ্যাপ, কোনোটা 50s, কোনোটা 60s, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন ওই 10 বছরের গ্যাপ আছে। তো ফোরটান এটার অ্যান্সার, যেটা 1940s ছিল, অ্যান্ড 1950s কোবল। এরা দুজনেই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি? পাকিস্তান পিপলস পার্টি, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামাত-ই ইসলাম, তাহরিক-ই-ইসলাম। তো 2018 এই সময় আমাদের ইমরান বাবু ইলেকশনের জন্য প্রিপেয়ার হচ্ছিলেন বা ইলেকশন লড়তে যাচ্ছিলেন, যার জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে গেছিলো, বা হয়তো সম্ভবত উনি এই সময় প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছিলেন। তো সেই জন্যেই সম্ভাব্য দিয়েছিল বা হতে যাচ্ছিলেন এরকম। তো অ্যান্সার তাহরিক-ই-ইনসাফ, এটা ছিল ওনার পার্টি। তো একজন অক্সফোর্ড ফেরত একজন যথেষ্ট এডুকেটেড মানুষ, প্রোগ্রেসিভ মানুষ, বাট যখন একজন পাকিস্তানের প্রাইম মিনিস্টার হিসাবে যখন কে বসবেন, তো ম্যাটার করে না তুমি কতটা এডুকেটেড, কতটা প্রোগ্রেসিভ ভাবনা চিন্তা রাখো, তোমাকে সেটাই শুনতে হবে যেটা আর্মি বলবে বা সেই দেশ এতদিন ধরে করে আসছে, সেই ওদের কোডের মধ্যে, জেনেটিক কোডের মধ্যে বসে আছে যে তোমরা যখন কেউ প্রাইম মিনিস্টার হবে, ঠিক তোমাকে সেই কাজগুলোই করতে হবে যারা
আমাদের বাপ ঠাকুরদারা যেরকম কাজ করে গেছে। সো উনি যাই হন, উনি সেই একই পথেই হাঁটছেন যেখানে আগের প্রাইম মিনিস্টারে হেঁটেছিলেন। 5, নিচে কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? স্ট্রেপ্টোককাস, স্ট্যাফিলোকোকাস, ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেল্লা। অ্যান্সার ল্যাক্টোব্যাসিলাস। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1950, 1958, 1930, 1924। অ্যান্সার 1930s। এখানে ফিফা যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা উরুগুয়ে এবং এর মধ্যে আর্জেন্টিনার মধ্যে রেজাল্ট ছিল 4-2 এবং উরুগুয়ে জিতেছিল। এটা ছিল 1930s ফার্স্ট ওয়ার্ল্ড কাপ এবং ম্যাচটা উরুগুইতে হয়েছিল সম্ভবত, এটা আমার শিওর নয়, সম্ভবত ম্যাচটা উরুগুইতে হয়েছিল, এটাও চেক করে নিও কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছে এই কোশ্চেনও করে থাকে। 7, নিচে কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? ক্যাবিনেট মিশন পরিকল্পনা, সাইমন কমিশন, ওয়াভেল পরিকল্পনা, ক্রিপস মিশন। অ্যান্সার ক্যাবিনেট মিশন পরিকল্পনা। তোমরা যদি পিছনের প্রায় সবগুলো ক্লাস দেখে থাকো, এটা হয়তো পলিটিক্যালি কোনো একটা ক্লাসে এই কোশ্চেনটা বহুবার আলোচনা করা হয়েছে। অ্যান্সার ক্যাবিনেট মিশন পরিকল্পনা। রাশিয়ার মুদ্রা কি? ইউরো, কিনা, রিয়াল, রুবেল। অ্যান্সার রুবেল। এখানে রিয়াল বলতে গেলে ইরানেরও ছিল, বাট ইরান চেঞ্জ করে একটু এখন নতুন ইয়ে করে নিয়েছে, কারেন্সি করে নিয়েছে। এখন আমাদের কাতার এবং সৌদি আরবিয়া এই রিয়ালটা ইউজ করছে এখনও, রিয়াল ওদের কারেন্সি। কিনা যাদের কারেন্সি হচ্ছে, কিনা হচ্ছে পাপুয়া নিউগিনি, একটা আইল্যান্ড কান্ট্রি পাপুয়া নিউগিনি, এই আমাদের মনে হয় প্রশান্ত মহাসাগরে অবস্থিত, অস্ট্রেলিয়ার বা এই ইন্দোনেশিয়া এই সাইডগুলো, এইগুলো পেরিয়ে পাপুয়া নিউগিনি অবস্থিত। এবং ইউরো তো আমরা সবাই জানি, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রিগুলো আছে তাদের কারেন্সি হচ্ছে ইউরো। নেক্সট আমরা আসছি, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ম্যাগলেভ, চিতাবাঘ, বুলেট ট্রেন, জাহাজ। তো আমার চিতাবাঘ অপশানটা দারুণ ফানি লেগেছে, এখানকার অ্যান্সার ডি, জাহাজ। কারণ আমরা জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল বা ডিস্টেন্স মাপার জন্য নটিক্যাল মাইলটা ইউজ করি, কারণ নটিক্যাল মাইল বলতে গেলে যে আমাদের ধরুন এইটা হচ্ছে ইন্ডিয়ার এরিয়া, মেনল্যান্ড ইন্ডিয়া, তো এরপরেও কিছুটা জলভাগ ইন্ডিয়ার থাকে, একটা নির্দিষ্ট প্রায় এরিয়া অবধি যে জলভাগটা সেটা ইন্ডিয়ার টেরিটরির মধ্যেই পড়ে, সেই ডিস্টেন্সটাও নটিক্যাল মাইল দিয়ে বোঝানো হয়। যেমন 12 নটিক্যাল মাইল অবধি হচ্ছে ইন্ডিয়ার টেরিটরি, এটা কনসেপ্ট জাস্ট। তো সেই সেন্সে এই নটিক্যাল মাইলগুলো এই ধরনের জায়গায় ইউজ করা হয়। তো নটিক্যাল মাইল পার আওয়ার ইউজ হচ্ছে জাহাজের জন্য। কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? কাঠবিড়ালি, একশৃঙ্গ গন্ডার, চড়ুই পাখি, মেছো বিড়াল। অ্যান্সার মেছো বিড়াল। তো বাঙালি যেহেতু মাছ খেতে ভালোবাসে, তো অবভিয়াসলি যে বিড়াল মাছ খাবে সেই বাঙালির ইয়ে হবে, রাজ্যের প্রতীক হবে। অ্যান্ড একটা দারুণ এনিম্যাল, এই হচ্ছে আমাদের সেই মেছো বিড়াল। আমাদের বিড়ালও মাছ খেতে ভালোবাসে। 11, সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো বিহার, বাংলা, দাক্ষিণাত্য, গুজরাট। এখানে দাক্ষিণাত্য যদি কেউ পড়ে থাকো মুঘল সাম্রাজ্য, দাক্ষিণাত্য হবে না, কারণ দাক্ষিণাত্যের মেইন এক্সপ্যানশন যে করেছিল সেটা ছিল আওরঙ্গজেব। আকবরও করেছিল, বাট মেইন দাক্ষিণাত্য নীতি নিয়ে সবথেকে যে সে দুর্নাম ছিল আবার ফেমাসও ছিল সেটা ছিল আওরঙ্গজেব। সো যাই হোক, এখানে অ্যান্সার হচ্ছে গুজরাট। গুজরাটে এখানে রাজা ছিল, খুব সিগনিফিকেন্ট কিছুই না, মুজাফফর শাহ। তো তাকে হারিয়েছিল 1601 নাগাদ। তো এই সময় এই বুলন্দ দরওয়াজা বানানো হয়। বুলন্দ দরওয়াজাটা বানানো হয়েছিল ফাতেহপুর সিক্রি। তো ফাতেহপুর সিক্রি যেটা বানানো হয়েছে আকবরের ফেভারিট সিটি, তো তার একদম সামনে বা ইন ফ্রন্ট গেট হচ্ছে এই বুলন্দ দরওয়াজা। নেক্সট 12, স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কি? ইন্দোর, পাটনা, চেন্নাই, কলকাতা। তো এটা খুবই ভালো একটা কোশ্চেন, কারণ আজও এটার অ্যান্সার একই, ইন্দোর। 2021-এও অ্যান্সার ইন্দোর, 2020-তেও অ্যান্সার ইন্দোর, এবং আশা করছি আগামী বছরও সেই ইন্দোরই হবে এখানকার আমাদের সবচেয়ে স্বচ্ছ শহর। তো এখানে কিছু প্যারামিটার আছে, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মানে এই বেসিসে যে আমাদের স্বচ্ছ সমীক্ষাটা করা হয়। স্বচ্ছতা হি সেবা, এরকম যেটা ট্যাগলাইন ছিল এটা। 13, একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে অর্ধেক দিন এগিয়ে যায়, অর্ধেক দিন পিছিয়ে যায়, একদিন এগিয়ে যায়, একদিন পিছিয়ে যায়।
তো অ্যান্সার একদিন পিছিয়ে যায়। ব্যাপারটা একটু বলে নিই, এই প্রথমে অর্ধেক দিনে কনসেপ্টটা ভুলে যাও। এইটা হচ্ছে 180 ডিগ্রি লাইন, অ্যান্ড এইটা হচ্ছে একটা দিক, এইটা একটা দিক। এইখানে ধরে রাখো জাপান আছে, আর এইদিকে ধরো আমেরিকা আছে, আর এটা 180 লাইন, এটা এক্স্যাক্ট 180 লাইন, কারণ এই বেরিং প্রণালী ওপর দিয়ে যেটা গেছে। এবার কনসেপ্ট এরকম, আমরা জানি সবাই কি প্রথম সূর্য কোথায় ওঠে? জাপানে। জাপানেই প্রথম সূর্য ওঠে। সো আমরা একদম এক্সট্রিম পূর্ব দিকে বলতে গেলে কি আছে? জাপান। তো জাপানের সূর্য উঠলো, তারপর সূর্যটা এলো আমাদের ইন্দোনেশিয়া, চায়নাতে এলো, চায়না থেকে আমাদের বাংলাদেশ হয়ে ইন্ডিয়া এলো, তারপর পাকিস্তান, পাকিস্তানের পরে আরব, ইউরোপ কান্ট্রি, তারপর সবারই পরে গেল ইউএসএ। মানে সূর্যটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে প্রথমে জাপান, তারপর সবারই লাস্টে সূর্য দেখতে পাচ্ছে আমাদের আমেরিকার লোকজন। তো এটা হচ্ছে আমাদের ইস্ট, হোল্ড একটা পুরো বড় ম্যাপে ভাবো, এটা ইস্ট অ্যান্ড এইটা হচ্ছে ওয়েস্ট। সো একদম এইখান থেকে শুরু করে ইস্ট, যেহেতু এক্সট্রিম ইস্টে আছে জাপান এইখানে, অ্যান্ড সবারই লাস্টে সূর্য উঠছে আমেরিকায়। এবার ইন কেস আমরা যদি এই লাইনটা এভাবে ক্রস করি, ন্যাচারালি না গিয়ে আমরা ধর কেউ জাহাজ নিয়ে চলে গেলাম, লাইনটা ক্রস করে গেলাম। সো আমরা যদি এখানে 11 তারিখে ক্রস করি, 11 তারিখ এখান থেকে ক্রস করলাম, আর এখানে যখন আমরা পৌঁছাবো, এটা কিন্তু 12 তারিখ না। অ্যাকচুয়ালি আমেরিকাতে যেহেতু সূর্য সবারই লাস্টে উঠছে, মানে দিন সব থেকে স্লো যাচ্ছে, আমাদেরও পরে স্লো যাচ্ছে আমেরিকা। তো সেই হিসাবটাকে মেনটেন রাখার জন্যে, যেহেতু এখানে জাপানে 11 তারিখ, তো এখানে আমাদের এটাকে একদিন কমিয়ে 10 তারিখ করে নেওয়া হয়। ঠিক সিমিলার হিসাবে যদি আমরা উল্টো দিকে আসি, তো এখানে যদি 10 হয়, তো এখানে সেটা 11 হয়ে যাবে। তো এইটা জাস্ট বাদ দিলাম। তো আমরা যখন এই দিক থেকে, মানে পশ্চিম থেকে যখন পূর্বে যাব, তখন সেটা আমরা একদিক কমিয়ে নেব, কারণ যেহেতু আমরা জানি আমেরিকাতে কিন্তু সবারই শেষে উঠবে। তো এই যে সূর্য গেল, সূর্য গেল, সূর্য গেল, লাস্টে যখন আমেরিকাতে আসছে সবারই লাস্টে কিন্তু। তো এই সেন্সগুলোকে আমরা বাদ দেওয়ার জন্য, যে আমেরিকাতে যখন সূর্য উঠবে সেটা সবারই লাস্টে, সেই জন্যে এই ব্যক্তি যখন এখানে যাবে তখন সেটা 10 তারিখ হয়ে যাবে। বা ইন ছোটো সেন্সে পূর্ব থেকে পশ্চিমে গেলে, মানে পূর্ব দিককে আমরা সবাই আগে প্রায়োরিটি দিই, যেহেতু সূর্য আগে ওঠে। তো পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন বাড়বে, আর পশ্চিম মানে রিভার্স হচ্ছে, রিভার্স থেকে গেলে এক কমবে। এটা ডিটেলসে পড়ার জন্য তোমরা বই ফলো করতে পারো, জাস্ট কনসেপ্ট কিন্তু এটা। যখন যেহেতু আমেরিকা কিন্তু সবারই লাস্টে সূর্য ওঠে, তাই যখন আমরা এরকম চেঞ্জ করছি জায়গাটা, সেই জন্য ওখানকার দিন কিন্তু একদিন কমে যাচ্ছে। যেহেতু আমরা অনেকটা বলতে গেলে টাইম ট্রাভেলের মতো করে নিচ্ছি, আমরা আগে থেকেই পৌঁছে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু পিছিয়ে আছে। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র। অ্যান্সার বিহার। এবার শুধু বিহারই না, তার সাথে বাংলাতেও পাল বংশ ছিল। মানে সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যা, ইভেন আসাম একটা বড় এরিয়া নিয়ে ছিল, গ্রেটার বেঙ্গল। এটা আলাদাই ব্যাপার ছিল সেই সময় বাংলার। তো বিহারে মুঙ্গের, বেশ কয়েকটা ক্যাপিটাল ছিল, তার মধ্যে ছিল মুঙ্গের, ছিল পাটলিপুত্র, ছিল বাংলার মধ্যে বলতে গেলে গৌড় ছিল। তো এই বেশ কয়েকটা ক্যাপিটাল ছিল পালদের, মানে সিঙ্গেল একটা ক্যাপিটাল ছিল না, বেশ কিছু ফেমাস ক্যাপিটাল ছিল। ইভেন মহিপালের সময় তো মুর্শিদাবাদও ক্যাপিটালের মধ্যে পড়েছিল, বা এটা ইম্পর্টেন্ট জায়গা ছিল মুর্শিদাবাদ। 15, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, উমেশচন্দ্র দত্ত, জন কেরি। তো অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্ত যখন এটা অনুবাদ করেছিলেন বাংলায়, সরি ইংলিশে, তো ওনার যথেষ্ট নাম সুনাম হয়েছিল। মানে এই যে ট্রান্সলেশন, এটা আর ওনার সুনামটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তখন উনি জাস্ট উঠতে একজন নতুন স্টার, তো সেই হিসাবে ওনাকে অনেকটা বুস্ট আপ করেছিল ওনার কেরিয়ারকে। টেলিভিশনের আবিষ্কারক কে ছিল? জে.এল. বিয়ার্ড, জন নেপিয়ার, শকেল, সোলেস। তো অ্যান্সার জন লেগি বিয়ার্ড, দ্য লেডি বিয়ার্ড। 17, 1984 সালে ক্যালেন্ডার কোন সালে ক্যালেন্ডারের সঙ্গে সমান? 1987, 1988, 2004, 2012। তো এখানে একটা প্যাটার্ন দেখছো যে ক্যালেন্ডার থেকেও হালকা কোশ্চেন আসে। তো যদি নেক্সট টাইম যদি যাও, কেউ যদি পরীক্ষা দিতে যাও, ক্যালেন্ডারের বেসিক রুলগুলো দেখে নেবে, কারণ এটা খুব বেসিক রুল। সো আমরা জানি 28 বছর পর পর ক্যালেন্ডার রিপিট করে, পুরোপুরি সেম রিপিট করে। সো এখানে অ্যান্সার চলে আসবে 2012 সাল। হ্যাঁ, 2012 সাল। কাপড় কাচা সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, হাইড্রেটেড সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। অ্যান্সার সোডিয়াম কার্বনেট। অ্যান্ড এখানে যদি সোডিয়াম বাইকার্বনেট হয়ে গেলে এটা হয়ে যেত খাবার সোডা, বেকিং সোডা।
বেকিং সোডা হতো সোডিয়াম বাইকার্বনেট, যেহেতু বাইকার্বনেট আছে, অ্যান্ড সোডিয়াম কার্বনেট হচ্ছে কিন্তু আমাদের কাপড় কাচা সোডা। নেক্সট 19, ক্রিকেট খেলার সময় খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহার হয়? টি, পেনাল্টি, কর্নার, সিলি পয়েন্ট, স্ন্যাচ। অ্যান্সার সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট মার্ক করা আছে, এটা হচ্ছে সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট অ্যান্ড স্পেশালিটি বলতে গেলে এখানে যে ফিল্ডার দাঁড়ায় তার রিফ্লেক্স প্রচণ্ড ফাস্ট হতে হয়, মানে ফিল্ডারদের মধ্যে অন্যতম বেস্ট বলা যেতে পারে, বা যার রিফ্লেক্স অ্যাকশন খুব ভালো তাকে এখানে দাঁড় করানো হয়, কারণ এখানে যে বল যাওয়ার চান্স বা যে স্পিডে যায় প্রচণ্ড ফাস্ট, সেকেন্ডের মধ্যে মানে চোখ কয়েক মাইক্রো সেকেন্ড হতে পারে রেসপন্স টাইম, যার যত ভালো রিফ্লেক্স, যত ভালো রেসপন্স টাইম, তাকে এখানে রাখা হয় সিলি পয়েন্টে। সো অবভিয়াসলি সে ফিল্ডারদের মধ্যে সবথেকে ভালো একজন হবে। টিটা হচ্ছে আমাদের গলফ, পেনাল্টি তো আমাদের ফুটবলেও আছে, ইভেন হকিতে সম্ভবত আছে, কর্নার তো ফুটবলে আছেও, এটা হকিতে সম্ভবত আছে। ক্রোয়েশিয়ার রাজধানী কি? হেলসিঙ্কি, লাপেজ, জাগ্রেব, তিরানা। সো এখান থেকে আরেকটা জিনিস পাচ্ছ, রাজধানী খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। রাজধানী কোন কান্ট্রি কি রাজধানী, এটা ভালো মতো দেখে রাখতে হবে স্ট্যাটিক জিকে হিসাবে। সো হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ড, লাপেজ সম্ভবত বলিভিয়া, না সম্ভবত সরি এটা বলিভিয়ারই। অ্যান্ড জাগ্রেব, ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। ক্রোয়েশিয়াটা আমি এক্স্যাক্ট এই সময় আমি ডেটটা আমি ঠিক বলতে পারছি না, বাট ক্রোয়েশিয়া হঠাৎ করে ইম্পর্টেন্টটা হওয়ার একটা কারণ হতে পারে 2018 ওয়ার্ল্ড কাপ, তো ক্রোয়েশিয়া অ্যান্ড ফ্রান্সের মধ্যে হয়েছিল। সো এই সময় কিন্তু ক্রোয়েশিয়া দলটা বা দেশটা খুব হাইলাইটে আসে, তো এই একটা জিনিস হতে পারে, যেহেতু ক্রোয়েশিয়া ওই সময় ওয়ার্ল্ড কাপ খেলছিল বা ফাইনালে, হয়তো এই সময় ফাইনাল হয়ে গেছে, সেই জন্য ক্রোয়েশিয়াকে তুলেছে। তো কিছু কিছু কান্ট্রি যখন এইভাবে হাইলাইটে উঠে আসে, সেই কান্ট্রিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অ্যান্ড তিরানা হচ্ছে আমাদের রাজধানী অ্যালবানিয়া। এদের মধ্যে অ্যালবানিয়া, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া এই তিনটে হচ্ছে ইউরোপ কান্ট্রি, অ্যান্ড লাপেজ বলিভিয়া এটা হচ্ছে সাউথ আমেরিকা। তো এই পয়েন্টগুলো একটু খেয়াল রেখো, বা পারলে, যেহেতু এখানে রাইট কিন্তু খুবই বাজে, পারলে খাতায় নোট করে নিও। হুতম পেঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অ্যান্সার কালীপ্রসন্ন সিংহ। তো পুলিশের সাথে সাহিত্যের খুব একটা সম্পর্ক সত্যি বলতে না থাকলেও অনেক পুলিশ অফিসার আছেন, যেমন আমাদের সুপ্রতিম সরকার বলে একজনকে চিনি, যিনি গোয়েন্দা লালবাজার নামে বই লিখেছিলেন। বহু আগেকার দিনে কিছু ছিলেন দারোগা দপ্তর, এরকম কিছু কিছু পুলিশ অফিসার ভালো ভালো বই লিখেছেন, বা স্টিল যাই হোক, কোনো একটা কারণে হোক, এই পুলিশ ডিপার্টমেন্টে যে পুলিশের এক্সামে সাহিত্য নিয়ে কিছু কিছু ফিক্সড কোশ্চেন আসে, কোন রাইটারের ছদ্মনেম, কোন রাইটারে কি বই লিখেছে। তো এইটা যেমন পিএসসিতেও ইম্পর্টেন্ট, তো সেই সাথে পুলিশের এক্সামগুলোতেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এই কে কী বই লিখেছে বা কোন রাইটারে কী ছদ্মনেম। অ্যান্ড অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদেরও জেনে রাখা উচিত, আমাদের যে কালচার হিসাবে, যে কোন রাইটারে কী কী ছদ্মনেম আছে। তো অনেকগুলো হয়তো আমরা জানি, আর এক্সট্রা কিছু পড়তে হবে। দক্ষিণ ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আন্টার্কটিকা, আরব সাগর, হিমালয়, ভারত মহাসাগর। তো এটার অ্যান্সার হচ্ছে আন্টার্কটিকা। তো এছাড়াও আরও কিছু আছে, নামগুলো এখানে দেওয়া নেই, তো এই জন্য এটা আন্টার্কটিকাতে একটা অবস্থিত, আর কিছু আছে আর্কটিক, যেখানে মৈত্রী, এরকম কিছু নাম আছে। তো এখান থেকে অপশনে বাদ দেওয়া, মানে বেছে নেওয়া খুবই বেটার, ভালো। এখানে যদি আন্টার্কটিকা আর আর্কটিক থেকে যেত, সেখানে একটু কনফিউশন হতে পারতো, এটা আন্টার্কটিকাতে আছে না আর্কটিকে আছে, বাট এটা যেহেতু বাকিগুলো একদম হিসাবে বাইরে চলে যাবে, তো এখানকার অ্যান্সার আন্টার্কটিকা। এর সাথে আমরা মৈত্রী বলেও একটি গবেষণাগার পাবো, সেটা সম্ভবত আর্কটিকে অবস্থিত। তো বাকি যে আন্টার্কটিকায় কী কী অবস্থিত এবং আর্কটিকে কী কী অবস্থিত সেটা দেখে নিও। আন্টার্কটিকা অ্যাকচুয়ালি গ্লোবের এই পার্টটা, অ্যান্ড আর্কটিক হচ্ছে এই দিকটা, ঠিক আছে। চলো, খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়? অ্যাসিডিক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট। এখানে অ্যান্সার বেনজোয়িক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড আরেকটাভাবে জানি ভিনিগার, বা লঘু অ্যাসিডিক অ্যাসিডকে বলা হয় ভিনিগার। টার্টারিক অ্যাসিড তো তেঁতুল। অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট কাপড় কাচা সোডা, যেটা আমরা একটু আগে দেখে এলাম। তারপর আমরা আসছি, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পদ্মনাভন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিঙ্গালি ভেঙ্কায়া, অ্যানি বেসান্ত। এটা একটা না বলা কোশ্চেন, যেটা সবাই তোমরা জানো যারা প্রিপারেশনের মধ্যে আছো বা শুরু করেছো, পিঙ্গালি ভেঙ্কায়া। তো এটা জাস্ট একটা ওনার নামে একটা স্ট্যাম্প বানানো হয়েছিল 2009 সালে ওনাকে ডেডিকেট করে সম্মান জানাতে।
অ্যান্ড সেই সময় কিন্তু বেশ জাতীয় পতাকার ডিজাইনও কিছু একটু আলাদা ছিল, কিছু অনেক রকম মডেল প্রস্তাবও করা হয়েছিল। আবার সবথেকে অদ্ভুত জিনিস, অনেক পার্টি আবার রং নিয়ে আপত্তি করেছিল। কারো কোনো রং চেয়েছিল এই রংটাই থাক সব জায়গায়, পুরো পতাকা একটা রঙের হোক, কেউ চেয়েছিল এই রংটা কেন থাকবে। তো বেশ ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল আমাদের আছে জাতীয় পতাকা নিয়ে, যদি কোনোদিন এটা নিয়ে কিছু ক্লাস হয় তো দেখা বলা যাবে তখন। 38তম প্যারালাল বিভক্ত করে ভারত ও পাকিস্তান, ভারত ও নেপাল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া। তো 38 প্যারালাল লাইন বিভক্ত করে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে। ভিয়েতনাম কম্বোডিয়ার মধ্যে ডিভাইডেশন করেছিল 17 প্যারালাল লাইন নামে, এটা আবার চেক করে নিও। 17 প্যারালাল লাইন ভাগ করছে ভিয়েতনাম কম্বোডিয়া। অ্যান্ড ভারত পাকিস্তান তো আমাদের এলওসি আছে, ডুরান্ড লাইন, রেড ক্লিফ লাইন, এগুলো তো আছেই। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো বিন্ধ্য, আরাবল্লী, নীলগিরি, হিমালয়। অ্যান্সার আরাবল্লী। অনেক সময় আরাবল্লীর লোকেশনও জেনে নেয় যে রাজস্থানে, এই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরাবল্লী। তো অ্যান্ড আরাবল্লী এরকম অবস্থানের জন্যই আবার রাজস্থানে বৃষ্টিপাত কম হয়, যখন এইদিকে বায়ুটা বয় জাস্ট আরাবল্লী পাশ দিয়ে এরকম বেরিয়ে যায়। আরাবল্লী এই বায়ুটাকে আটকানোর জন্য কোনো পাহাড় ডাইরেক্টলি ওর সামনাসামনি থাকে না, মানে এইভাবে থাকে না। সেই জন্য বলতে গেলে আমাদের রাজস্থানে কোনো প্রপার বৃষ্টিপাত বা খুব ভালো রকম বৃষ্টিপাত হয় না, কারণ সমান্তরাল অবস্থান করছে বায়ুপ্রবাহের সাথে। অ্যান্ড এটা হচ্ছে কিছু জাস্ট আমার ভালো লাগা কিছু ছবি আমি জাস্ট নিয়েছি, কারণ এই স্লাইডগুলো বানানোর সময় বিভিন্ন ছবি কালেক্ট করি, আর সেখান থেকে বেশ ভালো ভালো ছবি পাওয়া যায়। এটা হচ্ছে আরাবল্লীর একটা জায়গা, কোন জায়গার আমি ঠিক জানি না, বাট এরা আরাবল্লী মাউন্টেনেই জায়গা, মাউন্ট আবু হতে পারে। এটা এই 1930 ওয়ার্ল্ড কাপের এটা 4th গোল, যে উরুগুয়ে যে লাস্ট যে গোলটা দিয়েছিল 4-2 হারিয়েছিল আর্জেন্টিনাকে, এটা ছিল 4th গোল এটা। অ্যান্ড এটা এখন আসেনি, এটা আমরা পরে ভাবো। এটা ছিল অজন্তা গুহা চিত্র, যেখানে বুদ্ধের জাতক কাহিনী নিয়ে আছে। তো এই যে ছবিটা, এটা সম্ভবত না, এটা পদ্মনাভ বলে একজন বোধিসত্ত্বর প্রতীক। বোধিসত্ত্ব কি সেটা, এই কনসেপ্ট আমরা যখন হিস্ট্রি ক্লাস করবো তখন বলবো। অ্যান্ড যদি এতদূর দেখে থাকো, আরও কিছুক্ষণ টাইম লাগবে, যেহেতু 25টা হয়েছে, আরও 25টার মতো বাকি আছে। তো তোমরা শেষ অবধি থাকো, যতটা তাড়াতাড়ি পারি শেষ করার চেষ্টা করব, কিন্তু আমি চাইছি না যে কোনো পয়েন্ট বাদ দিতে, যতটা পারি ডিটেলসে। তো যদি এতদূর ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা প্লিজ লাইক করো এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমরা অনেকেই হয়তো কিছু ইমপ্রুভমেন্ট চাইলেও সেটা কমেন্টে জানাচ্ছ না। আমি বারবার বলছি, যদি কিছু ইমপ্রুভমেন্ট বা কিছু এক্সট্রা চাও, সেটা প্লিজ কমেন্টে তোমরা মেনশন করো। তো নেক্সট সেশন শুরু করছি। হাইড্রোক্সপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোজেন যুক্ত যৌগ, বংশ পরম্পরা, মাটি ছাড়া গাছের প্রতিফলন, জল। এটা একটু মানে কনস্টেবল লেভেলে বলতে গেলে একটু অ্যাডভান্স, মাটি ছাড়া গাছের প্রতিফলন। সো আমি ইমেলটা নিতে ভুলে গেছি অ্যাকচুয়ালি, এটার ইমেজ তোমরা একবার সার্চ করে দেখে নিয়ে বুঝতে পারবে। জাস্ট এরকম কোনো একটা জায়গায় গাছটাকে রেখে দেওয়া হয়, বাট এবং এর মধ্যে সমস্ত রকম নিউট্রিয়েন্ট দেওয়া হতে থাকে। মাটি থেকে গাছ কী করে, মেনলি নিউট্রিয়েন্ট নেয়, তো সেই নিউট্রিয়েন্টের সাপ্লাই একে নর্মালি দেওয়া হয়, বিভিন্ন আর্টিফিশিয়াল মাধ্যমে দেওয়া হয়। সো এখানে ঠিক একে লাগে না, মাটি লাগে না। তো ছবিটা একটু কমপ্লিকেটেড, তো তোমরা একবার গুগল করে নিও। বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয়েছিল? বাঁকুড়া, বারাসাত, হুগলি, কলকাতা। অ্যান্সার হুগলি। এক্ষেত্রে অনেকে কলকাতা বলতে পারো, বাট স্টিল একবার চেক করে নিও, এটা অ্যান্সার হুগলি হবে, কারণ হুগলি কলকাতার মধ্যে একটা কনফিউশন থেকে যায় সবসময়। অ্যান্সার হুগলি, যেখানে ভারতের প্রথম মুদ্রাখানা স্থাপিত হয়েছিল। 29 ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বোস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র অ্যান্ড সূর্য সেন। অনেকে ভাবে রাসবিহারী বোস বা সুভাষচন্দ্রের মধ্যে কনফিউজ হবে, বাট অ্যান্সার সূর্য সেন। উনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন। এটা হচ্ছে IRA, যেটা 1930s সময় বেশ অ্যাক্টিভ ছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এই ধরনের কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের বীর সাহসী আমাদের স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন। তো এটা ছিল IRA, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। আর আমাদের সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস যেটার সাথে যুক্ত সেটা হচ্ছে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তো এই নামটা খুব ভালো মতো দেখো, এটা জাস্ট ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এলো সেন্স প্রথম হয় সুভাষচন্দ্র বা রাসবিহারী, বাট দুটোই কিন্তু ভুল, এটা খুব ভালো মতো মাথায় রেখো। মেডিকেল কলেজ কলকাতা, অ্যাকচুয়ালি কলকাতা মেডিকেল কলেজ একটু আপ ডাউন হয়ে গেছে।
মেডিকেল কলেজ কলকাতায় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1840, 1857, 1823, 1835। অ্যান্সার 1835। কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কত সালে প্রতিষ্ঠিত, এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো হিন্দু কলেজ, তো প্রত্যেকটা সাল আলাদা করে দেখে রাখবে। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? তিবেত, ভুটান, ফিলিপিন্স, মায়ানমার। তো এইটা সেই সময়কার 2018 সালে অন্যতম বার্নিং টপিক ছিল। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সেন্সে রিসেন্ট যে বার্নিং টপিক আছে, যেমন রিসেন্ট বলতে গেলে আজকে ডেট 27 মে 2021। আমাদের সামনে যেগুলো আছে, কোভিড তো আছেই, কোভিড তো লাস্ট ইয়ার থেকে চলছে, যে কোনোভাবে কোভিড থেকে আসতে পারে, তার সাথে ফার্ম বিল আসতে পারে, ইভেন যে কোনো রকম ইন্টারন্যাশনাল এফেক্ট যেটা ইসরায়েলে যেটা চললো, এরকম যে কোনো হালকা টপিক কিন্তু দিয়ে দিতে পারে। মেনলি কনস্টেবলের সেন্স সেইটাই থাকবে যেটা হালকা ইন্ডিয়া ঘেঁষা থাকবে। যেমন সেখানে আমরা বলতে পারি বাংলাদেশ আমাদের পার ক্যাপিটা ইনকাম থেকে এগিয়ে গেছে, বাংলাদেশের জিডিপি আমাদের থেকে আরও এগিয়ে গেছে, এই রকম কিছু যেগুলো একদম ইন্ডিয়ার সঙ্গে রিলেটেড, সেই রকম জিনিসেই বেশি ইম্পর্টেন্ট বা বেশি ফোকাস করে কিন্তু এই আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এখানকার অ্যান্সার মায়ানমার। এই সময় মায়ানমার ছিল বার্নিং টপিক। তো ব্যাকগ্রাউন্ডে যদি একটু সাউন্ড আসে কিছু মনে করো না, কারণ বাইরে বেশ ভালো মতো বৃষ্টি শুরু হয়েছে। 32, পথের পাঁচালী রচয়িতা কে? আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব গুহ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়। এখানে কেউ ভুল করে সত্যজিৎ রায় যেও না, কারণ পথের পাঁচালী বানিয়েছিলেন মুভিটা, অপু দুর্গার যে গল্পটা সেটা বানিয়েছেন সত্যজিৎ রায় নিঃসন্দেহে, এবং বাঙালি গ্রেটেস্ট বাঙালির মধ্যে সত্যজিৎ রায় অন্যতম। উনি সমস্ত ফিল্ডে কাজ করেছেন। ইভেন আজও বহু চ্যানেলে উনি যেভাবে করেছিলেন, আজও বহু ফিল্ডে উনি যেভাবে বিভিন্ন জিনিস বানিয়েছিলেন, ওনার মুভিগুলো ডাইরেক্ট করেছিলেন। ভিএফএক্স ঠিক ছিল না সেই সময়, যে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়েছিলেন ভূতের ব্যাকগ্রাউন্ডগুলো, সেইগুলো বানিয়েছেন সত্যজিৎ রায়, এবং সেইগুলো নিয়ে আজও বহু চ্যানেলে কথাবার্তা হয়। বাট এই গল্পটা যিনি লিখেছেন তিনি ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট আসছে দিল্লির প্রাচীনতম নাম কি? গয়া, ইন্দ্রপ্রস্থ, অযোধ্যা, পাটলিপুত্র। অ্যান্সার ইন্দ্রপ্রস্থ। অ্যাকচুয়ালি দিল্লি নয়, এটা হচ্ছে দিল্লি বলা ভালো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নতুন দিল্লি। তো যেখানে আমরা জানি ইন্দ্রপ্রস্থ আমাদের যখন মহাভারতের সময়ে খুব পপুলার একটা জায়গা। যুধিষ্ঠির যখন মোটামুটি প্রথম দিকে যে ঝামেলাটা হয়েছিল, সেই সময় যুধিষ্ঠির বলেছিল আমাকে ঠিক আছে জায়গা দিয়ে দাও, আমাদের বাইরে কোনো একটা জায়গা দাও যেখানে আমি গিয়ে থাকবো। তো সেই সময় ইন্দ্রপ্রস্থকে দেওয়া হয়েছিল, এবং ইন্দ্রপ্রস্থে গিয়ে উনি ওনার নতুন রাজধানী বানিয়েছিলেন। বা তাতেও তো শান্তি হয়নি দুর্যোধনের, সেটা আলাদা গল্প। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? সুইডেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা। এখানে অ্যান্সার সুইডেন। এছাড়াও আমরা নরওয়েকে পাবো, নরওয়ের ওসলো শুধুমাত্র নোবেল পিস প্রাইজ দেয়, নোবেল পিসটা দেয় ওসলো, নরওয়ে, এবং বাকি যে 6টা সাবজেক্টে নোবেল আছে সেইটা দেয় আমাদের সুইডেন। যথেষ্ট হাই এডুকেটেড দেশ, এবং যে এইচডিআই যে র্যাঙ্কিংগুলো, হিউম্যান ডেভেলপমেন্ট র্যাঙ্কিং বা ইভেন যে কোনো রকম র্যাঙ্কিং পাওয়া যায়, তার মধ্যে কিন্তু সুইডেন একদম টপ 10-এর মধ্যে থাকে। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা। এখানে অ্যান্সার হচ্ছে কলকাতা। ভারতীয় সংবিধানে 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? কর্ণাটক, জম্মু কাশ্মীর, আসাম, পশ্চিমবঙ্গ। অ্যান্সার পশ্চিমবঙ্গ। এই সময় তো পুরোপুরি জম্মু কাশ্মীরকে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত করা হয়নি বা ইউনিয়ন টেরিটরি বানানো হয়নি, বা স্টিল 35A বা 370 খুবই ইম্পর্টেন্ট আমাদের কনস্টিটিউশনের পার্ট, যেহেতু এখানে একদমই আলাদা স্ট্যাটাস দেওয়া হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরকে। তো সেই সেন্সে ইম্পর্টেন্ট, এবং বাট এটা এখনও আসতে পারে, এটা হয় 35A হিসাবে আসতে পারে বা 370 হিসাবেও আসতে পারে, যে কোনো টার্মে আসতে পারে। 37, 2018 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া। অ্যান্সার দক্ষিণ কোরিয়া। অ্যান্ড 2022 যেটা হতে চলেছে আমরা আশা করছি, কারণ আমরা জানি এখন কি সিচুয়েশন চলছে, 2021 এখনই কতটা বাজে সিচুয়েশন, তো আমরা আশা করছি 2022 নাগাদ আবার ওয়ার্ল্ড মোটামুটি ঠিকঠাক রিদমে ফিরে আসবে, এবং সেক্ষেত্রে যদি সব ঠিকঠাক চলে তো 2022-এর অলিম্পিক হবে বেজিংয়ে। তো সেই দেশ যে আমাদেরকে করোনা ভাইরাস দিয়েছে, তো চায়না, সেই চায়নাতে হতে চলেছে 2022-এর শীতকালীন অলিম্পিক। এখানে অনেক ম্যাটার করে, হয়তো কোনো কান্ট্রি বয়কট করতে পারে, কোনো কান্ট্রি
যাবো না নাটক শুরু করতে পারে। তো এখন দেখা 2022-এর বেজিংয়ে এক্স্যাক্টলি হয় কি হয় না সেটা পরের কথা। 2018-তে হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এখানে শীতকালীন অলিম্পিকে আর বেশি কিছু বলা নেই, কারণ এটা সামার মেনলি যে কান্ট্রিগুলোতে একটু বরফ ঢাকা থাকে, কারণ যে স্পোর্টসগুলো হবে মেনলি আইস মানে বরফ নির্ভর বা আইস গেমিংয়ের ওপর হয়। তো মেনলি সেই দেশগুলো এখানে পার্টিসিপেট বেশি করে, যে দেশের একটা উইন্টার কান্ট্রিগুলো মেনলি ইউরোপের যে কান্ট্রিগুলো এটা বেশ অনেক সময় বরফের মধ্যে থাকে, যে সুইডেন, ফিনল্যান্ড যে কান্ট্রিগুলো আছে এরাও একটা লম্বা টাইম কিন্তু একটা বছরের লম্বা টাইম কিন্তু বরফ ঘেরা থাকে। সো সেখানে এদের একটা আলাদা গ্রাউন্ড থাকে, মানে বরফের মধ্যে প্র্যাকটিস করা। মানে আমাদের যেমন বরফ নেওয়ার জন্য আলাদা করে এখানে যেতে হয়, কাশ্মীর যেতে হয়, সিকিম যেতে হয়, তো এখানে সেই হোমমেড বরফ একদম বাড়ির পাশেই পেয়ে যায়। তো সেন্সটা এরকমই যে উইন্টার অলিম্পিক অতটা সব দেশে হয় না। আফ্রিকার ইভেন যদি কখনো দেখো যে আফ্রিকার কোনো দেশ আর যাই হোক উইন্টার অলিম্পিকে নেই। নেক্সট আমরা আসছি 38। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অর্জুন পুরস্কার, কালিদাস সম্মান, রাজীব গান্ধী খেলরত্ন এবং দ্রোণাচার্য পুরস্কার। এটা আমরা লাস্ট ইয়ারও একটা 2019-এ কোনো একটা পেপারেও এটা আমরা পেয়েছি। অ্যান্সার দ্রোণাচার্য পুরস্কার, যেহেতু যেটা কোচদের দেওয়া হয়। তো এইটা হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। তো দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেখতেই পাচ্ছ, এটা অর্জুনই হবে। দ্রোণাচার্যর সবথেকে প্রিয় শিষ্য যেটা ছিল, এবং দ্রোণাচার্য অর্জুনের প্রতি বায়াসও ছিলেন কিছুটা। তো অর্জুনকে ধরে হাতে ধরে শেখাচ্ছে, একজন গুরু একজন তার শিষ্যকে শেখাচ্ছে এবং তাকে বেস্ট বানিয়েছিল। তো এইটা হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা অর্জুন অ্যাওয়ার্ড। এখানে জাস্ট কিছু ছবি দেওয়া হয়েছে, এটা দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড, ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড যেটা হকিতে দেওয়া হয়, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড যেটা সম্ভবত 1992 থেকে শুরু করা হয়েছিল। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? অভিধান সংকলন, প্রাচীন দেহাবশেষ, অনুশাসন, আলংকারিক লিখন। অ্যান্সার অভিধান বা ডিকশনারি ফরমেশন বা ডিকশনারি রাইটিং। তো এই ধরনের গ্রাফি স্টাডি, কোন স্টাডি কার সাথে কোন স্টাডি যুক্ত, সেই জিনিসটাকে কী বলা হয়, এইটা কিন্তু স্ট্যাটিকের মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা চেষ্টা করব যদি পরবর্তীকালে কোনো ক্লাসে স্ট্যাটিক জিকে হিসাবে এইগুলোকে আলাদা করে নিয়ে আসার, বা স্টিল এই জিনিসটা কিন্তু দেখে রাখো, প্রত্যেক এক্সামে কম বেশি তোমরা পাবেই পুলিশের যে এক্সামগুলো হয়। 40, নিম্নে কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সূর্যমুখী, মটরশুঁটি, জোয়ার, আলু। অ্যান্সার মটরশুঁটি। এই সেম অ্যান্সার কিন্তু মানে সেম কোশ্চেন তোমরা আগেও যে যদি প্র্যাকটিস সেটগুলো করে থাকো প্রিভিয়াস ইয়ার, সেখানে ছিল। সেখানে আবার ছিল যে ব্যাকটেরিয়ার নাম দিয়েছিল, রাইজোবিয়াম এবং অ্যাজোটোব্যাক্টেরিয়ার মধ্যে কনফিউজ হয়ে গিয়েছিলাম অনেকেই, যে কোনটাকে নেওয়া হবে। এখানে ব্যাপারটা আরও ফিক্সড করে দিয়েছে, ইজি করে দিয়েছে। তো সবাই এখানে মটরশুঁটি সেটা জানে, বা এই মটর জাতীয় উদ্ভিদের মূলেই এই ব্যাকটেরিয়াটা থাকে, সেটা হচ্ছে রাইজোবিয়াম। এখানে মটরশুঁটির মধ্যে যদি বলতো কী থাকে, এটা কিন্তু রাইজোবিয়াম হতো, এখানে অ্যাজোটোব্যাক্টের হতো না। মটরশুঁটি যদি বলতো তাহলে এটা রাইজোবিয়ামই হবে। 41, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? যোগী আদিত্যনাথ, আই.সি. দেবেশ্বর, প্রণব মুখার্জি, সোনাম ওয়াংচু। অ্যান্সার সোনাম ওয়াংচু, একজন দারুণ মানুষ। ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে, তোমরা পারলে, বা আমি বলবো যারা প্রিপারেশন আছে, যারা এই ধরনের মানুষদের ফলো করো, তারাও অবভিয়াসলি ওনার ইউটিউব চ্যানেলটাকেও গিয়ে ফলো করো, বা ওনাকে একবার দেখো ওনার স্পিচ কীরকম। যথেষ্ট আধুনিক বা অনেক বেশ প্রোগ্রেসিভ চিন্তাভাবনা মানুষ, দারুণ দারুণ কনসেপ্ট নিয়ে আসেন। 42, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান। অ্যান্সার গুজরাট। জি ফর গরবা, জি ফর গুজরাট। তো এই দুজন মানুষ, এই দুজন কিন্তু ওই সময় ম্যাগসেসাই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, ভারত ভাটওয়ানি এবং সোনা ওয়াংচু। এই ভারত ভাটওয়ানি ছিলেন অ্যাকচুয়ালি একজন সাইকিয়াট্রিস্ট। তো ইনি প্রচুর পেশেন্টকে যারা মেন্টালি ডিস্টার্ব ছিলেন বা কোনোভাবে তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, তাদেরকে অনেক সেবা শুশ্রূষা করে তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দিয়েছিলেন, বা অনেক মানুষকে হেল্প করেছিলেন এই ভারত ভাটওয়ানি। তো ইনি ছিলেন অ্যাকচুয়ালি ডক্টর এবং সাইকিয়াট্রিস্ট, মানে মনোরোগ বিশেষজ্ঞ। তো এই দুজন পেয়েছিলেন ইন্ডিয়া থেকে এই সময়ে আমাদের ম্যাগসেসাই অ্যাওয়ার্ড, যেটা ফিলিপাইন্সের আমাদের প্রধানমন্ত্রীর নাম অনুসারে দেওয়া হয়। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? কোমাও, ফ্যানাও, মোটোম্যান অ্যান্ড ব্রাভো বা BRAVO, হয়তো এটা কোনো ফুল ফর্মও থাকতে পারে। এইটা কিন্তু বলতে গেলে যদি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে একটু অ্যাডভান্স, কারণ এটা সায়েন্স অ্যান্ড টেক সাইডে চলে যাচ্ছে। সায়েন্স অ্যান্ড টেক সম্ভবত মানে এত এরকম টাইপ অফ সায়েন্স অফ টেক নর্মালি কনস্টেবলে আসে না, বা স্টিল
আমরা জানি সব কোশ্চেন আমাদের করার মতো থাকে না, কিছু কোশ্চেন থাকে ছাড়ার মতো। তো এক্স্যাক্টলি তোমরা যদি এটা না জানো এই ধরনের জিনিস পুরো অ্যাভয়েড করে যাবে। এটার অ্যান্সার হচ্ছে ব্রাভো, যেটা টাটা বানিয়েছিল বা টাটার সাথে অন্য কোনো একটা কোম্পানি সম্মত যুক্ত ছিল, যারা একসাথে বানিয়েছে এটা। মানে মেনলি ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাতে এগুলো ইউজ করা হয়। মানে আমরা হিউম্যান হ্যান্ড একটা জিনিসকে প্রসেসিং করতে যত টাইম নেবো, এই রোবটগুলো তার থেকে অনেক দ্বিগুণ বা তার থেকে 10 গুণ টাইমে পাট করে সেই জিনিসটা প্রসেসিং করে দেবে। বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, প্লুটো, বুধ, নেপচুন। এখানে অ্যান্সার হবে নেপচুন। এখানে একটা হালকা জিনিস দেওয়া আছে যে নেপচুনের ডিস্টেন্স কতটা। প্লুটো হবে না, কারণ প্লুটো হচ্ছে ড্রপ প্ল্যানেট, বা ওকে প্রপার প্ল্যানেট হিসাবে দেখাই হয় না। তার সাথেও কিছু আমরা প্ল্যানেট পাবো যেগুলো ড্রপ প্ল্যানেট বা বামন গ্রহ যাকে বলা হয়। 45 কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? বারীন্দ্র কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, ক্ষুদিরাম বসু, পুলিন বিহারী দাস। তো ঢাকা অনুশীলন সমিতি এটা একদম স্পেসিফিক একটা ট্রেডমার্ক। অনুশীলন সমিতি অ্যান্ড ঢাকা অনুশীলন সমিতি দুটো কিন্তু আলাদা আলাদা। তো ঢাকা অনুশীলন সমিতি বানিয়েছিলেন পুলিন বিহারী দাস, এই সেই ব্যক্তি। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নে কোনটি কাজ করছে? লোকপাল, অর্থ কমিশন, লোকায়ুক্ত, নীতি আয়োগ। অ্যান্সার নীতি আয়োগ। এটা 1 জানুয়ারি 2015 থেকে অ্যাক্টিভ হয়েছে। 2014 আমাদের ইলেকশন হলো, 26 মে সম্ভবত উনি শপথ নিয়েছিলেন, এবং পরবর্তীকালে মানে ওই বছরই ঠিকঠাক হয়ে গেছিলো, এবং এটা 1 জানুয়ারি 2015 থেকে অ্যাক্টিভ হয়ে গেছিলো। এবং আমরা সম্ভবত এটা কোনো একটা এক্সামও এসেছিলো যে 1 জানুয়ারি 2015 থেকে কোন ডিপার্টমেন্টটি বা কোন নতুন সংস্থা বা কোন নতুন কমিশনটি কাজ করতে শুরু করেছে। তো অ্যান্সার নীতি আয়োগ। তো এইগুলো কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের আসতে পারে। তো মেইন কোশ্চেনটাকে আমাদের চিনে রাখা উচিত, আর তার বেসিক কনসেপ্টটা কি সেটা আমাদের জেনে রাখা উচিত। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? 1942, 1943, 1941, 1940। অ্যান্সার 1942। অজন্তা গুহা চিত্রগুলি কোন সময়কার? গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, পাল বংশ, মৌর্য বংশ। এখানে অ্যান্সার হচ্ছে গুপ্ত বংশ। তো এই অজন্তা যে গুহা চিত্রগুলো ছিল তার মেন কনসেপ্ট যেটা হয়েছিল মেনলি এই গুপ্ত ঠিক নয়, এই বুদ্ধিস্ট কনসেপ্টের ওপর গড়ে উঠেছিল। বিভিন্ন রকম বুদ্ধিস্ট যে ইমেজগুলো ছিল, বুদ্ধ যে জাতক কাহিনীগুলো ছিল, জাতক কাহিনী নিয়ে এগুলো গড়ে উঠেছিল। তো আমরা এই যে ছবিটা পাচ্ছি, আমরা বুদ্ধকে নিয়ে একটা গল্প আমরা শুনে আছি। গল্পটা ছিল এরকম যে বুদ্ধের জন্মের আগে ওনার মা একটি স্বপ্নে দেখেছিল, একটা হাতিকে স্বপ্নে দেখেছিল। তো একটা সাদা হাতিকে, তো সেইটাই মেনলি কনসেপ্টটা এখানে দেওয়া হয়েছে, যে সাদা হাতি কনসেপ্টটা এখানে দেওয়া হয়েছে যে ছবির মাধ্যমে। 49 1948 সালে বরদোলাই সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো এই সময় মোটামুটি সিভিল ডিসওবিডিয়েন্সের স্টার্টিং দিকে আস্তে আস্তে আরও সাইমন কমিশনকে যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার নতুন করে আন্দোলন সংগঠিত হচ্ছে। বিট্টল ভাই প্যাটেল, মহাদেব দেশাই, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। সো বরদুলুই অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি এই টার্মটা অ্যাকচুয়ালি আছে, বা বারদৌলি আমরা অনেকে শুনে অভ্যস্ত। বারদৌলির সঙ্গে যুক্ত আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট বলেছে কোনটি তাপ পরিমাপের একক? ভোল্ট, নিউটন, ফ্লাক্স, জুল। অ্যান্সার এখানে জুল হবে। ভোল্ট ইলেকট্রিসিটি, নিউটন তো আমরা জানি ফোর্সের সাথে। ফ্লাক্স যেটা আছে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে পরিবাহী বা ফ্লোয়ের সাথে। তো এটা ম্যাগনেটিক ফ্লাক্স হলে ওয়েবার হয়ে যাবে। ফ্লাক্স ব্যাপারটা এরকম, সাপোজ এটা নল বা এটা কোনো জায়গা, তো এর মধ্যে দিয়ে যেভাবে পরিবাহ হয়, সাপোজ ধরে রাখা একটা পাইপ, সেই পাইপের মধ্যে দিয়ে যতটা ভাবে জল যেভাবে যাচ্ছে ওর এরিয়াটার মধ্যে দিয়ে, এই কনসেপ্টটাই হচ্ছে ফ্লাক্স। মানে এই এরিয়াটার মধ্যে দিয়ে যতটা পরিমাণ জিনিস বেরোচ্ছে, সেটা জল হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, ইভেন ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। তো এই হচ্ছে ফ্লাক্স। অ্যান্ড এই হচ্ছে আজ আমাদের ক্লাস। জাস্ট ছবিগুলো ভালো লেগেছে তাই আমি অজন্তা গুহা চিত্রে কিছু ইমেজ আমি রেখেছি। তো আজকে এইটুকুই, মানে টোটাল 50টা কোশ্চেন শেষ। আশা করছি তোমরা শেষ অবধি ছিলে, বা কেউ না থাকলেও এটা একবার হয়তো দুবারের সম্ভব হলেও দেখে নাও। ভিডিওটা যথেষ্ট বড় হয়েছে, তার জন্য কিছু মনে করো না, টাইম নাও, দুবারে দেখো তাও, বাট পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমার এই চ্যানেলটা গ্রো করতে আরও ভালো হয়। তো যত গ্রো করবে তত আমি বেটার কন্টেন্ট আনতে পারবো। লাইক যত বেশি পাবো তত আমার মোটিভেশন বাড়বে, এবং আরও তাড়াতাড়ি কন্টেন্ট, মানে রেগুলার বেসিসে বা 1 থেকে 2 দিন পরপরই আমি বিভিন্ন পেপার বা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব।
অ্যান্ড আরেকটা আবার চেক করে নিন 1 সেকেন্ড। ওকে, এখানে 47 একটু ভুল করেছি, সেটা ছিল 1940। এই সুভাষ কত সালে দেশ ছেড়েছিল, এর অ্যাকচুয়াল অ্যান্সার হবে কিন্তু 1941। 1941-এর জানুয়ারি নাগাদ বা জানুয়ারি মাস নাগাদ উনি দেশ ছেড়েছিলেন, জানুয়ারি এপ্রিল করে উনি দেশ ছেড়েছিলেন। অ্যান্সারটা এখানে 1942 হবে। তাই ওটা করার জন্য একটু সরি, প্রথমে একটু ভুল হয়ে গেছিলো। একবার জাস্ট হালকা রিভাইজ করে নিচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডে, যদি কোনো কিছু মার্কিং করা বাদ পড়ে যায় সেই সেন্সে। অজন্তা গুহা চিত্র বানানো হয়েছিল, আমি মনে হয় এটা মার্ক করতে যাই না, গুপ্ত বংশ, এটা আবার দেখে নিও। তো এইটুকুই, লাস্টের দিকে একটু ডিস্টারবেন্সের জন্য দুঃখিত। তো নেক্সট ক্লাস আমরা আনার চেষ্টা করছি 2019 কনস্টেবলের, সেখানে এর সাথে আমরা আজ ম্যাথও অ্যাড করতে চলেছি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ, সাথে থাকো, আরও বেটার জিনিস আনতে চলেছি।